নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ঝাড়গ্রামে ছিলাম মনে আছে? আজকের আমরা ফিরে যাব। তো প্রথমেই সকালে যেখানে আসলাম সেটা হচ্ছে চিল্কিগড়। চিল্কিগড়ের তোরণ আমরা কাটিয়ে ভেতরে ঢুকলাম। এখানে অজস্র বানর রয়েছে, যখন তখন বেরোনোও যায় না। সকালবেলা আমরা লুচি তরকারি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি হোটেল থেকে। হোটেলটা অ্যাকচুয়ালি আমরা ছেড়ে দিয়েছি, লাগেজটা আমরা রেখে দিয়েছি, কারণ আজকের আমাদের যাওয়াটা একটু অন্যরকমভাবেই হচ্ছে। চলুন আস্তে আস্তে সবটাই বলছি। আগে চিল্কিগড়টা ঘুরে দেখি। একটা বিশাল বড় বট গাছ রয়েছে, তার পাশেই রয়েছে একটা বড় মন্দির, উঁচুতে অনেকটা লম্বা। একটা সুন্দর খেলার মাঠ, এখানে ভলিবলের কোর্টও কাটা রয়েছে, আর রয়েছে কিছু ধ্বংসাবশেষ। চলুন যেতে যেতে তার গল্প করে। এই যে বললাম না, হনুমান এখানে ভীষণভাবে আছে, আর এদের উৎপাত খুব। গাড়ির দরজা খুলে ওরা ভেতরে ঢুকে যায়। ওই যে দেখেছেন বিস্কুট নিচ্ছে কেমন হাত থেকে। গাড়ির কাঁচ খোলার উপায় থাকে না, প্রচুর আছে, পুরো ঝুন্ড বেঁধে থাকে এরা। চলুন জায়গাটা একটু দেখে নিই। রাজপ্রাসাদের আশেপাশে ঘন জঙ্গল, সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যা এটিকে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। এটি কিন্তু শুধুমাত্র একটা রাজবাড়ি নয়, এটা কিন্তু বাংলার স্বাধীনতা সংগ্রাম ও স্থানীয় ইতিহাসের এক জীবন্ত দলিলও বটে। 1769 সালে রাজা জগন্নাথ সিংহ ধল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই রাজবাড়ি থেকেই ধল বিদ্রোহের ডাক দেন, যা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চিল্কিগড়ের রাজবাড়ি ঝাড়গ্রামের ধলভূম রাজাদের প্রাচীন বাসস্থান, যা একসময় চুয়ার বিদ্রোহের কেন্দ্রবিন্দু ছিল। আর ধল পরিবারের যে গৌরবময় ইতিহাস রয়েছে সেটা 18 শতকের। মন্দিরটি প্রাচীন হলেও এখানে কিন্তু পুজো আচ্ছা হয়। চলুন মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। কিছু পর্যটক এসছে, আজ যেহেতু সোমবার সেহেতু পর্যটকের সংখ্যা কিন্তু একটু কম। কিন্তু 1 তারিখ যেহেতু আমার স্কুল ছুটি, সেহেতু কিন্তু আমার অসুবিধা হয়নি, কারণ অন্যদের হয়তো অসুবিধা আছে, তারা চলে যায় কারণ সোমবার। কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, কারণ সোমবারটা আমার ছুটিই ছিল। বলতে ভুলেই গেছি, আজকের কিন্তু 1 তারিখ, জানেন তো, জানুয়ারি মাসের। সেই অর্থে কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলার কথা, কিন্তু এতটাই দেরি এটা পোস্ট হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ারটা আর বলতে পারছি না। বাচ্চাটা কি সুন্দর জানেন, হনুমান চল্লিশা বলছিল। আর এই যে রাজবাড়ির তোরণ বেশ কিছুটাই ভগ্নপ্রায় আছে, আর এখান থেকে হাঁটলেই সবসময় মনে হয় ইতিহাস যেন কথা বলে। প্রতিটা ইঁট, প্রতিটা দেয়াল, প্রতিটা জিনিস যেগুলো রয়েছে এখনও, একটা সময় মনে হয় সত্যি তখন তো কত কিছু ছিল। আশ্চর্য, দেখুন আজকের কিন্তু তার সবটাই ইতিহাস, অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 250 থেকে 300 বছরের ইতিহাস ধরে রেখেছে কিন্তু এই বাড়িটি। কিছুটা গিয়ে আটকানো আছে, কারণ সেই জায়গাটায় হয়তো এখনও রাজপরিবারের বংশধররা থাকেন, কিছুটা হয়তো ভাড়া দেওয়া হয়, আর কিছুটা সংরক্ষিত অবস্থায় রয়েছে। এই দেখুন, এই জায়গাটার নিচে কিন্তু লোকজন থাকে। আমার কিন্তু এই ধরনের পুরনো জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যারা চিল্কিগড় দেখেছেন তারাও কিন্তু অবশ্যই লিখবেন তাদের কেমন লেগেছিল। সত্যি বাড়িটা দেখলে কেমন এখন ভয় লাগে, তাই না বলুন? সামনে কিন্তু গাড়ি যায়, ওখানে আমরা যাইনি। আর এই যে সামনে এখন একটা বিশাল মাঠ। চলুন এগোনো যাক। আমরা চিল্কিগড় থেকে বেরিয়ে ডুলুং নদী পেরিয়ে এবার আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দির অত্যন্ত একটি বিখ্যাত মন্দির। চলুন সেখানে যাই। কনক দুর্গা মন্দিরটি দেখেই আমরা কিন্তু রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। এই যে মন্দিরে আমরা চলে এসেছি, মন্দিরের কাছে। এখানে একটা রয়েছে বিশাল বড় পার্কিং, এখানেই গাড়ি থাকবে, আর কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে মন্দিরের কাছে। চলুন এইখানে গাড়ি পার্ক করে রেখে তারপর আমরা যাই। প্রথমে ভেবেছিলাম গাড়িতেই ফিরবো, আমি আমার দাদাদের সাথে কলকাতায় ফিরবো, আর আমার হাজব্যান্ড, মেয়ে, শাশুড়ি সবাই চলে যাবে গাড়িটা নিয়ে বোলপুর। কিন্তু ওই যে বিপত্তি, আমার দাদার গাড়িতে 3 জনের বেশি আর হচ্ছিলই না পিছনে, সেই জন্য আমি গাড়িতে উঠতে পারলাম না। তখন আমার হাজব্যান্ড বলল, ঠিক আছে চলো আমরা তাহলে ট্রেনে করে যাই, ওরা বোলপুর চলে যাক, ওরা বারুইপুর চলে যাক, আর আমরা ট্রেনে যাই। তো সেরকম ঠিক হলো, ট্রেনের টিকিট কাটা হলো, হয়ে গেছে, সকালেই টিকিট কাটা হয়েছে ইস্পাত। তো ঝাড়গ্রাম থেকে আমরা ট্রেনে ফিরবো। তো ওরা কিছুটা এগিয়ে যাওয়ার পরই তারপর ভাবলাম আমরা দুপুরে দুজনে লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে একটু বিকেলের দিকে বেরোবো, কারণ ট্রেন ছিল 5:23 তো সেই জন্য আমরা ভাবলাম দুপুরটা একটু টাইম নিয়ে খেয়ে দিয়ে ডিয়ার পার্কটায় আরেকবার যাব। কালকে কোনো সন্ধ্যেবেলা কিছুই দেখতে পাইনি, তো আজকের ওখানে একটু টাইম পাস করে
আর আমাদের হোটেল থেকে স্টেশনটা কাছেই ছিল। তো ওখান থেকে আমরা ট্রেন ধরে নেবো সন্ধ্যেবেলায়, মোটামুটি 8:30 9টার মধ্যে আমরা ঢুকে যাব হাওড়া, সেখান থেকে বাড়ি চলে যাব, কারণ 2 তারিখে তো আবার স্কুল। তো যাই হোক, সেই ভেবে আমরা টিকিট ফিকিট কেটে আপাতত কনক দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি। আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী চমৎকার, দুপাশে জঙ্গলটা আবার ঘিরে রাখাও হয়েছে যাতে কোনো অস্বাভাবিক কিছু না চলে আসে। আর জঙ্গলটা দেখতে কিন্তু ভারী সুন্দর, দেখে যেন মনে হচ্ছে কি গভীর জঙ্গল, তাই না বলুন? পাখি ডাকছে, কোথাও আবার ঝোপঝাড়ে খসখস শব্দও হচ্ছে। আর জানেন তো, ভিতরে ভিতরে আবার হাতি স্ট্যাচু, হরিণের স্ট্যাচুও করে রাখা আছে, পুরো আপনাকে একদম জঙ্গল ফিল দেবে। এই দেখুন, হঠাৎ করে দেখে মনে হবে না বলুন সত্যিকারের হাতি? আর এই দেখুন, অবশ্যই এটা দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু হাতিটাকে দেখে চট করে কিন্তু মনেই হবে আপনার একদম সত্যিকারের হাতি। বেশ অনেকটাই রাস্তা প্রায় হাঁটতে হয়, 600 থেকে 700 মিটার হবে। আর এই যে চলে এসেছি আমরা একদম মন্দির প্রান্তরে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা সাদা রঙের, আর এই যে সামনে। চলুন সামনে এগোই আর তার ইতিহাসটা আর একটু জেনে নিই। আনুমানিক 500 বছরের বেশি পুরনো এই মন্দিরটি রাজা গোপীনাথ নির্ণয় করেছিলেন। কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃমূর্তি দর্শন করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, সেই মাতৃমূর্তিকে স্মরণ রেখে। এটা শোনা যায় যে রাজবংশের সময় নরবলি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছাতো ততক্ষণ এই অনুষ্ঠান চলতে থাকতো। কনক দুর্গা মন্দির পরিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। শতাব্দী প্রাচীন মন্দিরটি ডুলুং নামে একটি ছোট মোহময়ী নদীর পাশে ঘন জঙ্গলে অবস্থিত। বেশ কিছু বিরল প্রজাতির গাছ, পাখি এবং বানর এখানে আছে। শীতকালে কিন্তু এখানে পরিযায়ী পাখিও দেখা যায়, জানেন? ঘন জঙ্গলের মধ্যে দিয়ে স্বল্প সময় ভ্রমণে একটি মনোমুগ্ধকর একটা অভিজ্ঞতা কিন্তু আপনি লাভ করতে পারেন। আর এই সেই ডুলুং নদী, স্বচ্ছ যার জল। বিভূতিভূষণের গল্পে ডুলুংকে কিন্তু আমরা এঁকে বেঁকে যেতে সব সময় দেখি, যা গিয়ে সুবর্ণরেখায় গিয়ে মিশেছে। ঝাড়গ্রামের পরেই তো ঘাটশিলা, এই নদী সেখানে গিয়ে মিশেছে সুবর্ণরেখা নদীতে। নদী দেখলেই মনে হয় না, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? সত্যি এই সৃষ্টি যেন কোথায়, আর বয়ে চলাও যেন কোথায়। প্রচুর মানুষ এসছে এখানে, পিকনিক করছে, ফটো তুলছে, ফাঁকা জায়গা পাওয়াটা বেশ দুষ্কর। চলুন ওই জায়গাটায় আমি যাব, ওখানে গিয়ে একটু হয়তো ভালো ফটো তুলতে পারবো, সেটা ভেবেই এগোচ্ছি। আর এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন নদীর পাশে বেশ কিছুটা সময় বসে থাকি। কোপাইটাও খুব সুন্দর লেগেছে, ঠিক তেমনিভাবে এই নদীর ধারটাও বড় ভালো লাগছে। কিছু লোকজন কম হলে আরও ভালো লাগতো, কিন্তু আমার মতো তো সবাই তো দেখতে এসছে আর দেখতে আসবে, তাই না? ঠান্ডাটা কিন্তু খুব বেশি না, ইভেন এখন কিন্তু খুব একটা ঠান্ডা লাগছেও না, রোদটা এত সুন্দর। বাচ্চা বয়স্ক সবই কিন্তু একটা জায়গায়, সবাই নদীর মধ্যে নেমেও আবার ছবি তুলছে। আমি আর নদীর মধ্যে নামিনি, আমি এমনি দাঁড়িয়েই ছবি তুললাম। এতটা দূর আমি এসছি, বাবুর আবার পাড়েই রয়েছে। নদীর এই কুলকুল বয়ে চলা, বেয়ে বেড়ানো, এ ভারী মনোরম। আর এই সৌন্দর্য না ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, এটা একেবারেই অন্তরের মধ্যকার ফিলিং। চারিদিকে চিৎকার চেঁচামেচির জন্য নদীর আওয়াজটা একটু হলেও কমে গেছে, তাই সেটা রাখতে পারলাম না। ওই যে দূরে দেখা যাচ্ছে একদম প্রথম দিকে কিছু মানুষ, ওখানে আমার বাড়ির লোকজনও আছে। আর নদীর ধার পাশে বেশ কিছু জায়গায় জানেন তো পিকনিক হচ্ছে, আর তারই কিন্তু এই যে প্লাস্টিকগুলো, তারই কিন্তু নিদর্শন হিসেবে রয়ে যাচ্ছে। প্লাস্টিক যে কেন মানুষ এখানে ফেলে বুঝতে পারি না। প্রকৃতিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব আমাদের, কারণ প্রকৃতির থেকে আমরা অনেকটাই নিই, ফিরিয়ে কিন্তু খুব কম জিনিসই দিই। আমাদের জন্যই প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, সেখানে এই প্লাস্টিক পড়ে থাকতে দেখলে সত্যিই বিরক্ত লাগে। নদীর জলটা দেখুন কি স্বচ্ছ, তলাটা পুরো দেখা যাচ্ছে। নদী তো দেখা হলো, এবার নদীকে সাক্ষী রেখে আমি যে নদীর কাছে এসেছিলাম তার তো একটা ছবি নিতেই হবে। এই যে সেই নদীকে সাক্ষী রেখে আমিও কিন্তু তার পাশে বসে তার সঙ্গী হলাম কিছুক্ষণের, সুখ দুঃখে না হয় গল্পও করলাম। এই মন্দির দর্শন করেই যে যার ঘরের দিকে চলে যাব, আর আমরা থেকে যাব কিছুক্ষণ ঝাড়গ্রামে ট্রেন ধরবার জন্য। চলে এসেছি আমরা সেই ডিয়ার পার্কে। তো প্রথমেই খেয়ে নিলাম হচ্ছে আখের রস, সবাই চলে গেছে যে যার রাস্তায়,
আমি আর হাজবেন্ড রয়েছি এখানে ডিয়ার পার্কের সামনে। তো ভাবলাম আগেই কিছু খেয়ে নেওয়া যাক। তো প্রথমেই যেটা খেলাম সেটা হচ্ছে যে আখের রস, আর এখানে টুকটাক কিছু দোকান আছে, খুব যে ভালো কোয়ালিটির কিছু আছে তা না। আখের রসটা ভালোই লেগেছিল খেতে বলে আমরা দুবার খেলাম। কিন্তু তখন প্রায় দুপুর, কি খাবো করে কিছুই এখানে সেরকম খাবার দোকান ছিল না। তো ভাবলাম একটু ফুচকা খাই। আগের দিন ফুচকাটা খেতে একটুও ভালো লাগেনি, কিন্তু এখানে দেখলাম ফুচকাটা রয়েছে, সবাই খাচ্ছে, থেকে ভাবলাম আরেকবার ট্রাই করে দেখি যদি আজকের একটু ভালো লাগে। কিন্তু সেই সেম, একটুখানি খেয়েই কিন্তু আর খাইনি। যদিও আজকে একদম ঠিক সময় আসা হয়েছে, প্রচুর মানুষ ঢুকছে, আর ভেতরটা ভালোও লাগবে এইটা ভেবেই কিন্তু এগোলাম। এই যে আজকে যেহেতু 1 তারিখ, খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে জানেন। এই যে টিকিটের মূল্য এখানে দেওয়া আছে, 5টা পর্যন্ত থাকে। চলুন ভেতরে যাওয়া যায়, আর কি জন্তু জানোয়ার দেখলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কালকের থেকে কিন্তু আজকে অনেক বেশি কিছু দেখেছি জানেন। চলুন আস্তে আস্তে দেখে নেব।
কালকের থেকে আজকের কিন্তু অনেক জন্তু জানোয়ার দেখেছি। এটা দেখতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। বাচ্চারা দেখতে পেল না, এটাই যা। আবার কোনো একদিন আসবার এখানেই সারাটা দিন কাটাবো। একটু খাবার দাবার নিয়ে আসলে কিন্তু এখানে সুন্দর বসে খাওয়া দাওয়া করা যায়, জন্তু জানোয়ার দেখা যায়। চারপাশে প্রচুর ফুল, একটা পার্কও রয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু খুব ভালো। দেখা যাক পরে আবার কোনো সময় এখানে আসবা। সেই সাপের ঘর মনে আছে? চলুন একবার ঘুরেই আসি। কালকে অন্ধকারের মধ্যে অনেককে দেখতে পাইনি, আজ যদি একটু বেশি কিছু দেখতে পারি। দেখতে পেয়েছি বটে। যাই হোক, চলুন ঘুরতে ঘুরতে যাই। আর একটা যেটা বলার সেটা হচ্ছে, যেমন আমরা 5টা 23-এর ট্রেন বলেছিলাম না ইস্পাত থেকে, আর আমার হাজব্যান্ড তো সমানে ফোনে দেখছে টাইমিং, ট্রেনটা 1-8 ঘন্টা লেটও করে। তো উমা জানেন তো, সেই লেট করতে করতে ট্রেনটা এসেছিল রাত 8:30টায়। আমরা আবার হোটেলে গেছি, ভাবছি হোটেলেই থেকে যাব কি না। তারপর দেখলাম না, ট্রেন ঢুকলো 8:30টায়। 8:30 মানে হাওড়ায় পৌঁছাতে হয়েছিল কিন্তু 12টা 45। আর 12টা 45 হঠাৎ করে ডিসিশন নিলাম না বাড়ি চলে যাব। একটা গাড়ি নিলাম হাওড়া থেকে, সেখান থেকে নিয়ে বাড়ি পৌঁছালাম বারুইপুরে, তখন বাজে 1টা 45। সে এক সুন্দর মুহূর্ত, কিন্তু ভয়ঙ্করও বটে। কী যে বলবো বুঝতে পারছি না। যাই হোক, সারাটা দিন কিন্তু খুব ভালো কেটেছিল। রাতের ওই টাইমিংয়ের ব্যাপারটাই একটু যা গন্ডগোল হয়েছিল, এই যা। সারা দিনটা ভালো গেলেও রাতের বেলাটা আমাদের কাছে ছিল ভয়ঙ্কর সুন্দর। ওই রাতে কেউ নেই, শুনশান রাস্তায় গাড়ি চালানো, পুরো 1 ঘন্টায় হাওড়া থেকে বারুইপুর পৌঁছে গেছিলাম জানেন। সে এক দুর্ধর্ষ ব্যাপার। সেই বিষয়টা যেহেতু ব্লগে ছিল না, তাই বলেই দিলাম। বাহ, কি সুন্দর দেখতে না এটা। ঘোরাঘুরি শেষ, এবার ফেরার পালা। আমাদের ঘোরাঘুরি মোটামুটি এখানেই শেষ। আসলে আমাদের গাড়িতে জায়গা হচ্ছে না বলে, যেটা আর কি, আমরা ট্রেনের হঠাৎ করে টিকিট কাটলাম। আমি আর আমার হাজব্যান্ড ট্রেনে যাব, আর মেয়ে আর শাশুড়ি চলে গেছে গাড়িতে বোলপুর, আর আমার দাদা, মা, বৌদি, মিঠি ওরা চলে গেছে বারুইপুর। আমরা এখন এখানে ঘুরলাম। কালকের এখানে এসেছিলাম কিন্তু ভালো করে দেখতে পাইনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো। এখন এসে বেশ ভালো করেই দেখলাম, ঘুরলাম। আর আজকের মোটামুটি ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। ঘোরাঘুরি শেষ, আজকেরই ফিরে যাব কলকাতায়। কাল থেকে আবার স্কুল স্কুল স্কুল। ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, শান্তিতে কাটুক, ভালোবাসায় কাটুক। একে অন্যকে খুব বেশি দুঃখ দেওয়ার দরকার নেই। যতটা পারবেন ভালো রাখার চেষ্টাই করুন। আলটিমেটলি নিজে ভালো থাকলে অন্যকেও ভালো রাখা যায়। 2026-এর আজকের প্রথম দিন, সেই দিনই আর কি সবাইকেই আমি সেই উইশটাই করছি না, সবার বছরটাই যেন খুব ভালো যায়, সারাটা বছর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো টপিক নিয়ে, আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।